স্বাগত সবাইকে এনটিভির সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আমাদের এই নিয়মিত অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি, বিশিষ্ট অর্থনীতিবিদ। তো স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। তো আমরা আসলে বাজেট নিয়ে আলোচনা করব। আমরা যেটি দেখলাম যে গত 2 জুন অর্থমন্ত্রী আগামী 2016-17 অর্থ বছরের বাজেট প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদে। তো 3,40,000 কোটি টাকার একটি বাজেট, তিনি আয় ব্যয়ের একটি দলিল তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। তো এই বিষয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন দিক আছে, আয় কিভাবে হবে, ব্যয় কোন কোন খাতে যাচ্ছে। তো সবার আগে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। টানা অষ্টমবারের মতো বাজেট দিতে পেরে তৃপ্ত অর্থমন্ত্রী দৃপ্ত চিত্তে প্রস্তাব করলেন 2016-17 অর্থ বছরের বাজেট। তবে 80 বছর পেরুনো অর্থমন্ত্রীর হতাশা বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে। আর এই হতাশাকে দূর করতে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রণোদনার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে 3,40,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন তিনি। গত জানুয়ারি মাসে আমি 83 বছরে পদার্পণ করেছি এবং আজকের প্রস্তাবিত বাজেটটি সহ আমি এই দেশের মোট 10টি বাজেট উপস্থাপন করছি। আমার বেশ কষ্ট হচ্ছে, কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই যে এই ব্যক্তি মালিকানা খাতে বিনিয়োগ কয়েক বছর ধরেই 21-22% মধ্যে সীমিত আছে। এটা 27% উন্নীত করা আমাদের প্রয়োজন। সামগ্রিক অর্থনীতির ইতিবাচক স্বস্তি নিয়ে উচ্চ প্রবৃদ্ধির পথরচনায় অর্থমন্ত্রীর আশা যুবশক্তি। তার ভাষায়, অফুরন্ত প্রাণ প্রাচুর্যে ভরা যুবশক্তিকে কাজে লাগানোর মাহেন্দ্রক্ষণে জাতি। 6% বৃত্ত ভেঙে চলতি অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% গতি ধরে রেখে আগামী অর্থ বছরের জন্য 7.2% লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন অর্থমন্ত্রী। আর এই লক্ষ্য অর্জনে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। সাম্প্রতিক মাসগুলোতে ব্যক্তি খাতে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে। সরকারি বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ও বাস্তবায়ন বাড়বে। রপ্তানি পণ্য এবং বাজার বহুমুখীকরণে আমরা প্রণোদনা অব্যাহত রেখেছি। এইসব বিবেচনায় আমরা 2016-17 অর্থ বছরে অত্যন্ত সচেতনভাবে 7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বিশাল এই বাজেটের ব্যয় সংস্থানে সরকারের রাজস্ব আয় ধরা হয়েছে 2,42,752 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আয় ধরা হয়েছে 2,03,152 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটের চেয়ে প্রায় 35% বেশি। বাজেটে এবার ঘাটতি থাকছে প্রায় 97,853 কোটি টাকা, যার বেশিরভাগই আসবে অভ্যন্তরীণ ঋণ থেকে। এখান থেকে আসবে 61,548 কোটি টাকা, যার 38,938 কোটি টাকা আসবে দেশের ব্যাংক ব্যবস্থার ঋণ থেকে। 2016 অর্থ বছরের মোট রাজস্ব আদায়ের প্রাক্কলন হচ্ছে 2,42,772 কোটি। এটা আসলেই উচ্চাভিলাষী। লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও তা অর্জন করার মতো জনবল ও সক্ষমতা জাতীয় রাজস্ব বোর্ডের ইতিমধ্যে হয়ে গেছে। আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ধরা হয়েছে 1,23,346 কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, এডিবি বরাদ্দের ক্ষেত্রে আঞ্চলিক সমতা, অবকাঠামো উন্নয়ন এবং ব্যয়ের গুণগত মান উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় অব্যাহত রেখে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 5.8% নির্ধারণ করা হয়েছে। স্যার, আমরা রিপোর্টটি দেখলাম যে আপনার কাছে কি মনে হয় যে বাজেটের যে আকার সেটি বাজেট পরবর্তী অনেকের যে আলোচনা সমালোচনা, সেখানেও কিন্তু সবাই বলছে যে অর্থনীতির আকারের তুলনায় বাজেটের আকার আসলে খুব একটা বেশি না। আপনার মতামত কি? ধন্যবাদ। আসলে একটা জিনিস হচ্ছে কি, বাজেটের আকার এটা কিন্তু নির্ভর করছে আমরা কি ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি, কোথায় যেতে চাই, অর্থাৎ আমাদের গন্তব্যস্থল কোথায়, সেটার উপর নির্ভর করছে যে সরকারি খাতের ভূমিকাটা কি হবে, এবং সরকারি খাতের ভূমিকার উপর নির্ভর করবে আমাদের বাজেটের আকারটা কীরকম হবে। তো এখন আমাদের যেমন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা নেওয়া হয়েছে এবং যার আলোকে এই বর্তমান বাজেটগুলো, এটা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার দ্বিতীয় বাজেট হবে।
কাজেই এই যে বাজেটগুলো হচ্ছে, এই বাজেটগুলোর যে আকার, এটা কিন্তু ওই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য দ্বারাই নির্ধারিত হচ্ছে যে আমরা কোথায় যেতে চাই। কাজেই সেই দিক থেকে আমরা যদি চিন্তা করি যে আমাদের কোথায় যাওয়ার জন্যে আমরা এই বাজেটটা গ্রহণ করছি, সেদিক থেকে আমি বলবো যে অবশ্যই আকারটা কোনো বড় কিছু নয়। বরং আমি যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু দেখব যে যেমন একটা যেটা আমরা সাধারণভাবে বলি যে মোট জাতীয় উৎপাদন জিডিপির অনুপাতে আমার বাজেটটা কতটুকু। তো এই দিক দিয়ে যদি দেখি আমাদের বাজেটের যেটা অনুপাত অর্থাৎ 16-17% মতো, এটা কিন্তু অনেক কম। স্যার, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। গত 2 জুন অর্থমন্ত্রী যে সংসদে বাজেট দিয়েছেন 3,40,000 কোটি টাকার, সেটির এই আকারের বিষয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথির সাথে আমরা সর্বশেষ কথা বলছিলাম। আমরা আবারও আলোচনায় ফিরছি। স্যার, আকারের বিষয়টা তো আপনি আসলে বললেন, তো এখানে বাজেটে 7.2% প্রবৃদ্ধির একটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী এই সময়টাতে 16-17 অর্থ বছরে এই ধরনের প্রবৃদ্ধির একটি লক্ষ্যমাত্রা আছে, সেটির আলোকেই বাজেটে এটি করা হয়েছে। এবং চলতি অর্থ বছরে আমরা দেখছি যে 7% উপরে প্রবৃদ্ধির হচ্ছে এবং সেক্ষেত্রে বলা হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির একটাই বড় প্রভাব পড়েছে সেবা খাতে, যার ফলে হচ্ছে এই প্রবৃদ্ধিতে এটি একটি ভূমিকা রেখেছে। তো আগামী অর্থ বছরে তো এটি আবার নতুন করে হবে না, তো সেক্ষেত্রে 7.2% প্রবৃদ্ধি অর্জনটা আসলে কত বড় চ্যালেঞ্জ হতে পারে সরকারের জন্য? এখন একটা হচ্ছে যে 7.2 প্রবৃদ্ধি আমাদের মতো একটা দেশে যেখানে দ্রুত অর্থনীতি পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু অবাস্তব বা অসম্ভব কিছু নয়। এটা 7.2 প্রবৃদ্ধি অর্জন করা আমাদের জন্যে এটা একটা, আমি যেটা বলবো, খুবই সম্ভব একটা ব্যাপার এটা অর্জন করা। তবে সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে আসলে প্রবৃদ্ধিটা আসবে কোথা থেকে, তাই না? বিনিয়োগে তো খুবই স্থবিরতা চলছে। সেই জন্য এখন একটা জিনিস হচ্ছে কি যে আমাদেরকে বিশেষ করে 7.2 প্রবৃদ্ধি শুধু অর্জন করা নয়, এটাকে আমরা যেটাকে বলি যে সাস্টেইন করা, অর্থাৎ যাতে আমরা 7.2 প্রবৃদ্ধি এবং আগামী বছরগুলোতে এর চেয়ে আরও বেশি প্রবৃদ্ধি যাতে অর্জন করতে পারি। তাহলে এইটা টেকসই যদি আমরা করতে হয়, তাহলে যেটা সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যে আমাদের এই প্রবৃদ্ধিগুলো কোথা থেকে আসবে, অর্থাৎ কোন অর্থনীতির কোন খাত থেকে, কোন জায়গা থেকে এই জিনিসটা, এই যেটাকে আমরা বলছি অতিরিক্ত যেটা দ্রুততর যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধির উৎসগুলো কী হবে, সেই উৎসগুলোকে আমাদের চিনি। যেমন আমরা যদি গ্রামীণ অর্থনীতির কথা বলি, আমাদের দেশে গ্রামীণ অর্থনীতি তো চালিকা শক্তি অর্থনীতির। গ্রামীণ অর্থনীতিতে যে উন্নয়নটা কোথা থেকে আসবে, এটা একটা বড় জিনিস। এখন বাজেটে যেমন আমাদেরকে যেটা করতে হবে, যেমন কৃষি তো অবশ্যই একটা খাত, তবে কৃষিখাত থেকে তো আমরা এই অত উচ্চতর প্রবৃদ্ধি যেটা আসার কথা, সেটা অতটা কৃষিখাত থেকে আসা সম্ভব নয়। সেটা অকৃষি খাত বা যেটাকে আমরা বলতে পারি শিল্প খাত। এখন গ্রামীণ এলাকায় যদি আমরা শিল্প খাতের বা অকৃষি খাতের যদি প্রবৃদ্ধি আনতে চাই, তাহলে কোথা থেকে আসতে পারে? 2013 সালে যেমন একটা বিবিএস যে এটা অর্থনীতি যে জরিপ একটা করেছে, জরিপ মানে কি, এটা সেন্সাস, অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানের যে সেন্সাস করেছে, তার থেকে দেখা যায় যে আমাদের এখানটায় কিন্তু 90% প্রতিষ্ঠান হচ্ছে যেটাকে তারা ডিফাইন করছে কুটির এবং মাইক্রো এন্টারপ্রাইজ। বিশেষ করে মাইক্রো এন্টারপ্রাইজগুলো কিন্তু আমাদের এখানটায় বিশেষ করে গ্রামীণ এলাকায় দ্রুত হারে বাড়ছে। এখন আমাদের পলিসি যদি এমন করা যায়, বাজেটটাকে যদি আমরা এমনভাবে করি যে ওই খাতগুলোকে, যেগুলো আমাদের এখানে ডাইনামিজম দেখাচ্ছে, যেগুলো বাড়ছে দ্রুত গতিতে, এগুলোকে সাপোর্ট সার্ভিস বা তাদের যে বাধাগুলো আছে এগুলোকে যদি দূর করার দিকে আমরা নিতে পারি, তাহলে কিন্তু একটা প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র আমাদের এখানে চলে আসবে, যেটা এই বাড়তি যে প্রবৃদ্ধি এটা কিন্তু দিতে পারবে। একইভাবে আমরা অন্যান্য খাতগুলোকেও এইভাবে কতগুলোকে থ্রাস্ট সেক্টর হিসাবে চিহ্নিত করতে পারি, যেগুলো সম্ভাবনাময় ক্ষেত্র, যে সম্ভাবনাগুলো থেকে আমরা এই
উচ্চতর প্রবৃত্তিগুলোকে আনতে পারবো। কিন্তু এইভাবে এই ক্ষুদ্র বা কুটির শিল্প যেটি আপনি বললেন এবং শিল্প খাতে আসলে বিনিয়োগের তো গত কয়েক বছরের ধারাবাহিকতা যদি আমরা দেখি যে খুব একটা বিনিয়োগ, এবং অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায়ও কিন্তু বিনিয়োগ নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন এবং দুঃখজনক বলেছেন। তো এই বিনিয়োগের গতিটা বাড়ানোর জন্য বাজেটে আসলে কি ধরনের উদ্যোগ থাকা উচিত ছিল বা সেটি আছে কিনা, সেটি কি দেখছেন? এখন একটা হচ্ছে আমরা যদি যেটা অর্থমন্ত্রী যেটা বলেছেন তাই না, যে বিগত কয়েক বছরের যদি আমরা বিশেষ করে ব্যক্তি খাতে বিনিয়োগ যেটা, সেটা চিত্রটা যদি দেখি তাহলে অবশ্যই এটা খুব আশাব্যঞ্জক কিছু হয়নি। কারণ আমরা যেটাকে বলি জিডিপির অনুপাতে বিনিয়োগের যে হার, এই হারটা মোটামুটি স্থবির রয়ে গেছে 22-23% মধ্যে, খুব একটা বাড়েনি। অথচ এটাকে অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন এটা 27-28% আমাদেরকে নিয়ে যাওয়া একান্ত প্রয়োজন। তো এখন এই যে আমরা যেটা বলছি যে ব্যক্তি খাতের বিনিয়োগের যে স্থবিরতা, এই স্থবিরতাকে দূর করার জন্যে আমরা সবাই জানি যে ব্যক্তি খাতে বিনিয়োগগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে তাই না, এবং আমরা সবাই জানি যে বিভিন্ন ক্ষেত্রে যারা বিনিয়োগকারী বা উদ্যোক্তা রয়েছেন তারা বিভিন্ন বাধার কথা বলেছেন যে এই বাধার কারণে তারা হয়তো বিনিয়োগ নিয়ে গিয়ে এগিয়ে আসতে পারছেন না বা বিনিয়োগে তারা আগ্রহী হচ্ছেন না। যেমন সেক্ষেত্রে আমরা যেমন বিদ্যুতের কথা বলতে পারি বা জ্বালানির কথা বলতে পারি বা অবকাঠামোগত বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, জমির উচ্চ মূল্য, বিভিন্ন ধরনের সমস্যাগুলো, এগুলো কিন্তু অজানা নয়। এখন যেটা হচ্ছে যে এগুলোকে কিভাবে আমরা সমাধানগুলো, এই বাধাগুলোকে দূর করা বা বাধাগুলোকে আরও কমিয়ে আনার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা থাকা উচিত বা কিভাবে করা যেতে পারে, এগুলোর একটা কর্ম পরিকল্পনা একান্ত প্রয়োজন, যাতে এই যে আমরা ব্যক্তি খাতের বিনিয়োগের যে স্থবিরতার কথা বলছি, কারণ আমরা যদি প্রবৃদ্ধি বাড়াতে চাই বা আমাদের বাজেটটাকে যদি বাস্তবায়ন করতে চাই সঠিকভাবে, তাহলে কিন্তু একটা সবচেয়ে বড় আমাদের মনে হয় যে চ্যালেঞ্জ যেটা থাকছে আগামী বছরে, যেটা আগেও ছিল, যেটা এখন পর্যন্ত আমরা দূর করতে পারিনি সঠিকভাবে, এটা হচ্ছে এই ব্যক্তি খাতের বিনিয়োগের স্থবিরতা। কাজে এইটাকে আমার মনে হয় যে আমরা অতীতে যেভাবে এটাকে আমরা সমাধানের প্রচেষ্টা নিয়েছি, উদ্যোগ নিয়েছি, সরকার যে উদ্যোগ নেননি তা আমি বিনিয়োগ আসলে কর্মসংস্থান বাড়বে, প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেদিকে অনেক আগানোটা অনেক সহজ হবে। কারণ আসলে বিনিয়োগটাই তো চালিকা শক্তি হবে তাই না, সব ক্ষেত্রেই, সর্বক্ষেত্রেই। আচ্ছা, সেক্ষেত্রে মানে বাজেটে তো যে অগ্রাধিকার খাতগুলো থাকে, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবহন, তো এই অগ্রাধিকারের যেই এবারের বাজেটে যে প্রস্তাবিত বাজেটে যে প্রস্তাবগুলো করা হয়েছে সেটি ঠিক আছে কিনা আপনার কাছে কি মনে হয়? আমাদের তো বেশ কয়েকটা খাত আছে যে খাতগুলো অগ্রাধিকার পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য গণ্য হয় এবং আমাদের মতো দেশে এটাই স্বাভাবিক তাই না। যেমন আমরা সবাই জানি যে আমাদের এখানটায় পরিবহন বা যেটাকে বলে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন, একই সঙ্গে সঙ্গে সামাজিক খাতগুলো স্বাস্থ্য, শিক্ষা বা সামাজিক নিরাপত্তা, তারপরে কৃষি তাই না, এমন কতগুলো খাত রয়েছে যেগুলো খাতে কিন্তু অগ্রাধিকার দিতে হবে বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কাজে সেই দৃষ্টিকোণ থেকে এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেভাবে যে কথাগুলো বলা আছে, যে ধরনের অগ্রাধিকারের কথা বলা আছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে বাজেটের অগ্রাধিকারের মধ্যে তেমন কোনো আমরা দুর্বলতা খুঁজে পাবো না। অর্থাৎ মোটামুটি যে খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, অ্যালোকেশনে সেই জিনিসটা আছে। এখন যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অ্যালোকেশনটা দেওয়া তো, অর্থাৎ এখানটায় আমরা যেটা বলছি যে এর সম্পদ যে অ্যালোকেট করা হলো, প্রদান করা হলো, এখন এর থেকে আমরা কতটুকু সুফল পাবো সেটা কিন্তু নির্ভর করবে এই খাতটার ওই অ্যালোকেশন থেকে আমরা কতটা কিভাবে ব্যবহার করলাম, অর্থাৎ এর গুণগত মানটা আমরা রক্ষা করতে পারলাম, অর্থটাকে অর্থবহভাবে ব্যবহার করতে পারলাম কিনা, যে উদ্দেশ্যে অর্থটা দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যে আমরা ব্যবহার করতে পারছি কিনা। কিন্তু সেক্ষেত্রে তো স্যার উন্নয়ন যে পরিকল্পনাগুলো, উন্নয়নের যে প্রকল্পগুলো,
সেখানে তো আসলে আমরা যদি চলতি অর্থ বছর দেখি আমরা বেশ পিছিয়ে আছি গত অর্থ বছরের চেয়েও। তো প্রতি বছরই আসলে এখানে সক্ষমতা বাড়ানো, কোয়ালিটি ইনভেস্টমেন্ট গভর্নমেন্টের সেই কথাগুলো বলা হয়, কিন্তু এটি আসলে বাড়ার বিপরীতে কমছে কেন আপনার কি মনে হয়? এখন একটা জিনিস হচ্ছে কি, যে আমি যেটা আমরা আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে, যে আমাদের বরাদ্দটা আমরা পেলাম, এখন এই বরাদ্দটাকে সঠিকভাবে ব্যবহার করা, এখন ব্যবহার করার জন্য কতগুলো জিনিস আছে। একটা বড় আমার মনে হয় যে পূর্ব শর্ত হচ্ছে যে এটা ব্যবহার করার ক্ষমতা, অর্থাৎ আমার ক্যাপাসিটি আছে কিনা, তাই না? যেমন আমি মনে হয় আমার কাছে যে আমাদের এখানটায় বিভিন্ন যারা বাস্তবায়নকারী সংস্থা আছেন, যেমন সেটা মন্ত্রণালয় হতে পারে বা বিভিন্ন সংস্থা হতে পারেন, যারা এই আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যারা বাস্তবায়ন করছেন, তাদের কিন্তু ক্ষমতার একটা সীমাবদ্ধতা রয়ে গেছে, এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য আমরা খুব যে প্রচেষ্টা নিয়েছি তাও কিন্তু চোখে পড়ে না। এবং যার ফলে আপনি যেটা বলছিলেন, আমাদের বাজেটের আকার যত বাড়তে থাকবে, আমাদের বাস্তবায়ন ক্ষমতা যদি না বাড়াই, তাহলে কিন্তু আপনি যেটা বললেন যে এটা কমে আসবে, তাই না? কাজে সেই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করছি এখন। জি স্যার, আমরা আরেকটা বিরতিতে যেতে হবে, পরে আবার ফিরে আসছি। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি আরেকটা বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আমরা সর্বশেষ কথা বলছিলাম আগামী অর্থ বছরের জন্য যে সরকার যে উন্নয়ন ব্যয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 1,23,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। তো সেটি বাস্তবায়ন সক্ষমতা এবং এটি যে বাড়ছে না গত অর্থ বছরের চেয়েও চলতি অর্থ বছরে যে আমরা বাস্তবায়নে পিছিয়ে পড়েছি, এসব বিষয়ে সর্বশেষ আলোচনা করছিলাম। আমরা আবারও আলোচনায় ফিরছি। আচ্ছা স্যার, এবার আমরা একটু রাজস্ব খাত নিয়ে আলোচনায় আসতে চাই। সেখানে আমরা যেটি দেখছি 2,42,000 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সরকারের, এবং সেখানে জাতীয় রাজস্ব বোর্ড থেকেই এর সিংহভাগ আসবে 2,03,152 কোটি টাকা। তো আমরা এই বিষয়ে আলোচনায় যাব, এর আগে একটি রিপোর্ট দেখে নেব। সরকারের আয়ের প্রধান উৎস রাজস্ব, আর এই আয়ের জন্য আগামী অর্থ বছরে অর্থমন্ত্রী নির্ভর করছেন দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কাছ থেকে প্রাপ্ত মূল্য সংযোজন কর বা ভ্যাটের ওপর। সেক্ষেত্রে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা 2,03,152 কোটি টাকার মধ্যে প্রায় 36 ভ্যাট থেকে আশা করা হচ্ছে। বড় লক্ষ্যমাত্রা থাকছে আয়কর আদায়েও। তবে প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা চলতি অর্থ বছরের মতো 2.5 লাখ টাকাই রাখা হয়েছে এবং কর হারেও কোনো পরিবর্তন আসেনি। তবে আগামী অর্থ বছরে করদাতাদের সংখ্যা বাড়াতে চায় সরকার। এছাড়া প্রতি বছরের 30শে অক্টোবরকে কর দিবস ঘোষণা করে ওই দিনই রিটার্ন জমা দেওয়ার শেষ দিন করার প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে কোম্পানির পরিচালকদের এবং 16,000-এর বেশি বেতন পান এমন সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। লক্ষ্যমাত্রা উচ্চবিলাসী হলেও তা অর্জন করার মতো জনবল ও সক্ষমতা জাতীয় রাজস্ব বোর্ডের ইতিমধ্যে হয়ে গেছে। এই অটোমেশনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এখন আমাদের করদাতার সংখ্যা হচ্ছে 12 লক্ষ। আগামী বছরে আমরা এটা 15 লক্ষে উন্নীত করতে চাই। বাজেট প্রস্তাবে বিশেষ খাত ছাড়া কর্পোরেট কর হারেও পরিবর্তন আনা হয়নি। তবে তৈরি পোশাক শিল্পের কর্পোরেট কর হার কমিয়ে 20% করার প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী অর্থ বছরেও নতুন ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন হবে না। 2017-18 অর্থ বছরে এই আইনের সম্পূর্ণ বাস্তবায়নের কথা জানান তিনি। সেক্ষেত্রে প্যাকেজ ভ্যাট আগামী অর্থ বছরেও বহাল থাকবে। তবে প্যাকেজ ভ্যাটের হার প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মূল্য সংযোজন কর আইনটি অনেক পরীক্ষা নিরীক্ষার পর 2012 সালে গৃহীত হয়। দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি যথাযথ নয়। সেজন্য এই আইনটি এই বছরে কার্যকরী হবে না। এটা কার্যকরী হবে 2017 সালে। আগামী অর্থ বছরেও প্রচলিত নিয়মে করের সাথে 10% জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে। স্যার, আমরা রিপোর্টটি দেখলাম। তো এই যে লক্ষ্যমাত্রা, এটি আসলে কতটা বাস্তবায়নযোগ্য বা অর্জনযোগ্য আপনি মনে করছেন? অবশ্যই যদি আমাদের বাজেটের আকারটা উচ্চাভিলাষী হয়, তাহলে সেই বাজেটের যেটাকে ফিনান্সিং যেটা আমরা বলি অর্থায়ন, এখন এই অর্থায়নটাও স্বাভাবিকভাবেই উচ্চাভিলাষী হতে হবে।
কাজে এক্ষেত্রেও আমরা যেটা দেখছি, অর্থমন্ত্রী নিজেও বলেছেন জি, যে এটি উচ্চাভিলাষী। হ্যাঁ, কাজেই স্বাভাবিকভাবেই কারণ আমি যদি বড় আকারের বাজেট বাস্তবায়ন করতে চাই, আমার তো সেই অর্থটা সংগ্রহ করতে হবে, এবং আমরা সবাই জানি এবং যেটা দেখলাম যে এর একটা সিংহভাগই আসতে হবে যেটাকে আমরা বলি ডোমেস্টিক, অর্থাৎ আমাদের বৈদেশিক ঋণের বা বৈদেশিক সম্পদের উপরে নির্ভরশীলতা বেশি হয় না, এটা বেশিরভাগই করতে হবে আমাদেরকে নিজস্ব অর্থায়নের উপরে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে কর ব্যবস্থা, এটা হচ্ছে যে কোনো দেশের মতোই বাংলাদেশেও একটা সিংহভাগের রাজস্ব আসছে কর ব্যবস্থা থেকে, তাই না? তো এখন এখানটায় যেটা করের যে প্রাক্কলনগুলো করা হয়েছে, স্বাভাবিকভাবেই অতীতের দৃষ্টিভঙ্গি যদি আমরা ধারাবাহিকতায় যদি দেখি, তাহলে কিন্তু এই যে লক্ষ্যমাত্রাগুলো, এগুলো কিন্তু উচ্চাভিলাষী, তাতে কোনো সন্দেহ নাই। এবং এটা আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি যেটাকে আমরা বলছি যে বিগত বছরগুলোতে যেভাবে কর আদায় ব্যবস্থাকে আমরা চালিয়েছি বা যেভাবে আমরা কর আদায় করেছি, একই ব্যবস্থা যদি আমি বলবৎ থাকে আগামী বছরে, তাহলে কিন্তু এটা একটু দুরূহ ব্যাপার হবে এই লক্ষ্যমাত্রা অর্জন করা। কাজেই সেক্ষেত্রে কি উদ্যোগ লাগবে? কাজেই একটা জিনিস হচ্ছে কি, যেমন আমরা বিভিন্ন গবেষণা থেকে, এটা এশিয়ান উন্নয়ন ব্যাংক বা অন্য গবেষণা থেকে, আমরা এখন যে করটা আমরা আদায় করছি বর্তমান অবস্থায়, এটা কিন্তু আমাদের যতটা আদায় করা যেত তার কিন্তু অর্ধেকেরও কম। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমাদের কর ব্যবস্থার মধ্যে অনেক কিন্তু ফাঁক ফোকর রয়ে গেছে, গলদ রয়ে গেছে, যাতে যে পরিমাণ আমরা আদায় করতে পারতাম আমাদের বর্তমান অবস্থায়, সেই পরিমাণও কিন্তু আদায় করতে পারছি না। কাজেই একটা বড় জিনিস হচ্ছে কি, যে এই যে ফাঁক ফোকরগুলো রয়ে গেছে, যাতে আমরা আদায় করতে দুর্বলতাগুলো রয়ে গেছে, প্রথম হচ্ছে সেটা দূর করতে হবে, যাতে আমাদের যে পোটেনশিয়াল, যেটা সেই পোটেনশিয়াল অনুযায়ী যাতে আমরা রাজস্বটা আদায় করতে পারি। ফাঁকফোকরটা কি এনবিআর তৈরি করছে নাকি যারা করদাতা তারা তৈরি করছে? সবখানেই হচ্ছে এটা। এনবিআর যেমন কালেকশনে, আমরা সবাই জানি যে এনবিআর এর কালেকশনে যেমন দুর্বলতা আছে, আবার আমাদেরও যারা আমরা কর দিই, আমাদের মতো ফাঁকি দেওয়ার প্রবণতা আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সামগ্রিকভাবে গোটা কর ব্যবস্থার মধ্যে, কর কাঠামোর মধ্যে যে দুর্বলতাগুলো আছে, যার সুযোগ নিয়ে আমরা হয়তো যে পরিমাণ কর ব্যবস্থার মধ্যেই আমরা যাচ্ছি না। কারণ আপনি শুনলেন যে মাত্র 12 লক্ষ আমরা রিটার্ন সাবমিট করা হয়, তাই না? 15 লক্ষ করাটা, কিন্তু আমাদের এই তো যদি বিভিন্ন তথ্য দেখা যায়, আয়ের যে হিসাব দেখা যায়, তাতে কিন্তু এটার সংখ্যা আরো অনেক বেশি করা সম্ভব। এখন কাজেই একটা জিনিস হচ্ছে করের যে মানে যেটা আওতা নেটটাকে বৃদ্ধি করা, আর একটা হচ্ছে যারা আমরা কর দিচ্ছি, আমরা নিজেরাও কিন্তু যে পরিমাণ কর আমাদের দেওয়ার কথা আমরা সেটা দিচ্ছি না, অর্থাৎ যা হওয়া উচিত আমরা বিভিন্নভাবে করটাকে হয়তো ফাঁকি দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি। কাজে এই জিনিসগুলোকে দূর করা এটা একান্ত প্রয়োজন। সেটা সব কর ব্যবস্থার মধ্যে, আয়করের মধ্যে যেমন উদ্যোগ আছে। আমরা দেখছি যে প্রস্তাবিত বাজেটে আছে যে এটি সম্ভবত করের আওতা বাড়ানোর জন্য হয়তো একটি পদক্ষেপ, এবং অর্থমন্ত্রী যেহেতু বলেছেন 12 লক্ষকে 15 লক্ষতে নিয়ে যাবেন, যে বিভিন্ন কোম্পানি গ্রুপের পরিচালকদের বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হবে, মানে তাদের টিআইএন থাকতে হবে, এবং 16,000-এর বেশি বেতন পান এমন সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সবাইকে বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হবে। এই উদ্যোগগুলোর পাশাপাশি আসলে মানে পরিকল্পনাটা ঠিক আছে কিনা সরকারের? এখন একটা, যেমন আপনি যদি উন্নত দেশগুলোতে যান, সেখানে কিন্তু যাই হোক না, প্রত্যেকের জন্যে, প্রতিটি ব্যক্তির জন্যে, সক্ষম ব্যক্তির জন্য আয়কর প্রদান মানে সাবমিট করা, এটা কিন্তু বাধ্যতামূলক প্রত্যেকের জন্য এটা, তাই না? বিদেশে উন্নত দেশগুলোতে, অর্থাৎ আপনার যদি কর সীমা বেশি আয় নাও হয়, তবু আপনাকে দিতে হবে, তাই না? তা আমাদের এখানটায় হয়তো এটা একদিনে করা যাবে না, এটা সময় লাগবে, কিন্তু কমপক্ষে আমরা যদি বিশেষ করে যারা ফর্মাল সেক্টরে যারা চাকরি করেন, যেমন গ্রামীণ এলাকায় এটা করা খুব ডিফিকাল্ট হবে, কাজেই আর কমপক্ষে আমরা যারা ফর্মাল সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য যদি বাধ্যতামূলক করা হয়, তাহলে কিন্তু এই করদাতার সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তারপরে ধীরে ধীরে আমরা হয়তো এই করের আওতাকে আরও বাড়াতে সক্ষম হব। সেক্ষেত্রে নতুন ভ্যাট আইনটা আগামী অর্থ বছরে বাস্তবায়নের কথা শোনা যাচ্ছিল, ব্যবসায়ীদের কিছু প্রতিবাদ এসেছে, বিশেষ করে প্যাকেজ ভ্যাটের ক্ষেত্রে। তো আমরা শেষ পর্যন্ত দেখলাম যে যথাযথ প্রস্তুতি না থাকায়, এমন একটি কথা বলেছেন অর্থমন্ত্রী, যে
প্রস্তুতি সম্পন্ন করতে না পারার কারণে আমরা পুরোপুরি বাস্তবায়নে যাচ্ছি না ভ্যাট আইনটি। তো এই যে আমরা যে পিছিয়ে গেলাম, দীর্ঘদিন থেকে আমরা জানতাম যে 16-17 অর্থ বছরের শুরু থেকেই এই নতুন ভ্যাট আইনটা বাস্তবায়ন হবে। এটি আসলে মানে আমরা এই বাস্তবায়ন থেকে আসলে পিছিয়ে গেলাম কিনা, বা এটা আসলে মানে সরকারের অবস্থানটা ঠিক আছে কিনা? এখানে একটা জিনিস হচ্ছে কি, যে এটা কিন্তু আমাদের যে সামগ্রিক বাস্তবায়ন ক্ষমতা তারই কিন্তু একটা প্রতিফলন। আমরা যেটা বলছিলাম যে বাজেটের বাস্তবায়ন ক্ষমতা, এইরকম ভ্যাট আইনেরও বাস্তবায়ন ক্ষমতা, এটার মধ্যে কিন্তু আমাদের দুর্বলতা রয়ে গেছে, তাই না? কারণ আমরা জানি যে এই ভ্যাট আইনটা অনেক আগেই বলা হয়েছিল যে এটা অর্থাৎ এই অর্থ বছর থেকে আগামী যে 1 জুলাই যে অর্থ বছর শুরু হচ্ছে এখানে কার্যকর করা হবে। এখন একটা জিনিস হচ্ছে যে এই একটা যে কোনো নতুন আইন কার্যকর যদি করতে হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু তার বিরোধিতা হতে পারে, কারণ যে কোনো আইনের ফলে কেউ না কেউ হয়তো কিছুটা হয়তো বিরূপভাবে তার উপরে প্রভাব পড়তে পারে। কাজেই এটা তো আমি যখন একটা আইন বাস্তবায়ন করব আমাকে তো তখন ফোর্সি করতে হবে যে এর বিরোধীরা কোথার থেকে আসতে পারে, এবং তাদের সঙ্গে তখন একটা আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে যাতে এটা বাস্তবায়ন করা যায় সেদিকে প্রচেষ্টা নিতে হবে, তাই না? সরকার যে নেননি তা কিন্তু আমি বলছি না, কারণ এটা যারা বিশেষ করে ব্যবসায়ী মহলের সঙ্গে ভ্যাট আইন নিয়ে সরকার কিন্তু অনেক দিন থেকেই আলোচনা করছেন, কিন্তু একটা জিনিস হচ্ছে যে একটা ফলপ্রসূ আলোচনা এটা কেন আমরা করতে পারলাম না? কোনো সিদ্ধান্ত আসলে আসতে পারেনি। আসলে সিদ্ধান্ত একটা জিনিস হচ্ছে যে এবং এই জন্যে আগামী বছরের কথা যেটা অর্থমন্ত্রী বললেন সেটা যদি করতে হয় তাহলে কিন্তু এখনই তার প্রস্তুতি নিতে হবে, এবং আলাপ আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে যাতে এই আইনটা আমরা আগামী বছরে এবং আগামী বছরে বাস্তবায়ন করতে গিয়ে যাতে মানে 17-18 অর্থ বছরে বাস্তবায়ন করতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয়, একই ধরনের আবার স্যার, সমস্যার আসলে সম্মুখীন আমাদের না হয়। মানে সময় একদমই শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।